চারপাশে কালো ঘন অন্ধকার যেন গুট গুট করছে। সেই অন্ধকারের মধ্যে মাঝে মাঝে দুলে উঠেছে একটা হ্যারিকেনের আলো। আলোটা দুলছে, ঠিক এমনভাবে দুলছে যেন মনে হচ্ছে কেউ হ্যারিকেনটা এক হাতে ধরে আস্তে আস্তে দোলাতে দোলাতে সামনের দিকে এগিয়ে আসছে। আর তার সাথে একটা শান্ত গলায় কেউ বলছে, আধার হলো মাদার গাছের তলা, কালো হয়ে এলো দিঘির জল। খোকা, বাড়ি গিয়ে মায়ের হাতে পিঠে খাবো। চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। বাবা বাবা, আজ আমি অনেকগুলো পিঠে খাবো। অনেক দিন পিঠে খাইনি। আজ পিঠে খেয়ে ঘুমাবো রাতে, আর কিচ্ছু খাবো না। তারপর সকালে উঠে আবার। খোকার এই কথায় মাধব হেসে উঠল। হেসে খোকার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, বেশ, অনেক পিঠে খাবি তুই। অনেক পিঠে তোকে খেতে দেব, তুই চিন্তা করিস না। পিঠে খেতে বড্ড ভালোবাসিস, তাই না খোকা? হ্যাঁ বাবা, আমি পিঠে খেতে বড় ভালোবাসি। নারকেল পুর দিয়ে পিঠে খাবো। মাধব এক হাতে খোকার হাত ধরে অন্য হাতে হ্যারিকেনটা দোলাতে দোলাতে সামনের দিকে এগিয়ে চলল। আজ সন্ধ্যার দিকে খোকাকে নিয়ে সে গ্রামের শেষের দিকে নিশিকান্ত বৈরাগীর বাড়িতে গিয়েছিল। সন্ধ্যাবেলা খোকার একটু জ্বর এসেছিল দেখে তার বাড়িতে যেতে হয়। নিশিকান্ত বৈরাগী কবিরাজ, তার ওষুধে এ গ্রাম তো দূর, আশেপাশের অনেক গ্রামের মানুষের রোগ সুরাহা হয়। কিন্তু নিশিকান্ত বৈরাগী খোকাকে ভালো করে দেখে যখন বলল খোকার তেমন কিছু হয়নি, তখন মাধব একটু অবাক হলেও আশ্বস্ত হয়েছিল। খোকাকে সে বড় ভালোবাসে। নিশিকান্ত বৈরাগীর সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা বলে বেরোতে বেরোতেই বেশ রাত হয়ে গেল। সন্ধ্যার সময় ছিল বলে হাতে করে হ্যারিকেনটা নিয়ে গিয়েছিল মাধব। তখন এই হ্যারিকেনের আলোতেই আকাশটা দেখতে দেখতে চলতে লাগলো। গ্রামের দিকে রাতের বেলা সবাই যে যার ঘরের দরজা বন্ধ করে ফেলে, তাই আশেপাশে এতটুকু আলো দেখা যায় না। দুদিন আগেই অবশ্য অমাবস্যা গিয়েছে, তাছাড়া শীতের সময়, তাই চারপাশটা একটু তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে। আজ বিকেল থেকেই আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল। শীতের সময় বৃষ্টি কম হলেও এবছর বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। মাধব খোকার হাতটা একবার ছেড়ে গায়ে জড়িয়ে রাখা চাদরটা ভালো করে জড়িয়ে নিল। তারপর খোকার হাতটা আবার ধরে বলল, তোর ঠান্ডা লাগছে খোকা? শীত করলে বলবি আমায়। আমার শীত করছে না, আমি এখন তাড়াতাড়ি বাড়ি যাব। চারপাশটা দেখো বাবা, কেমন কেমন অন্ধকার হয়ে গেছে। ঠিকই বলেছিস রে, তোকে নিয়ে এই সময় বেরোনোর ইচ্ছা ছিল না, কিন্তু গাটা এত গরম হলো। আরে, পথের ধারে ওটা কি? মাধব হ্যারিকেনের অল্প আলোয় দেখতে পেল পথের এক পাশে যেখানে খানিকটা জমি ফাঁকা, সেখানে একটা গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে দেখেই মাধবের গা ঘেঁষে এসেছিল। মাধব হ্যারিকেনটা ভালো করে তুলে গলা তুলে বলল, কে রে ওখানে? এত রাতে ওখানে কে? ছায়ামূর্তি কিন্তু কোনো উত্তর দিল না। তবে মাধব কেমন যেন গায়ের কাছে অনুভব করতে পারছিল খোকাকে। খোকা চাদরের কাছটা শক্ত করে জাপটে ধরে কেমন যেন বিড়বিড় করে কিছু বলছে। মাধব মাথা নামালো, হ্যারিকেনটা সামনের দিকে রাখা। তারপর যেটা শুনতে পেল তাতে মাধবের গোটা শরীর যেন থর থর করে কেঁপে উঠল। খোকা বলছে, বাবা বাবা, মা এসেছে, আমায় নিয়ে যাবে। কি সব বলছিস তুই? মা এসেছে? কোথায় তোর মা এসেছে? খোকা সামনে গাছের দিকে আঙুল তুলে দেখালো। ওই তো দেখতে পাচ্ছ না, মা আমার দিকে তাকিয়ে আমায় ডাকছে। আমায় তার কাছে যেতে বলছে। আমি যাব না বাবা, মা আমায় বড্ড মারে। মাধব ভয়ে ভয়ে তাকিয়ে দেখল গাছের তলায়।
ভয়ে চোখ বন্ধ করেছে খোকা, কিন্তু তবুও যেন সে সামনের দিকে সত্যি দেখতে পাচ্ছে গাছের তলায় যে দাঁড়িয়ে রয়েছে তাকে। অথচ মাধব হ্যারিকেনটা তুলেও গাছের তলায় অন্ধকারে সেই ছায়ামূর্তি ছাড়া আর কিছুই বুঝতে পারছে না। আবার মাধব গলা তুলে প্রশ্ন করল, কিন্তু এবার তার গলাটা কেমন। কে ওখানে? কে ওখানে? ঠিক তখনই একটা চাপা হাসির শব্দে চারপাশটা ভরে উঠল। গাছের তলায় যে দাঁড়িয়ে রয়েছে সে মেয়ে মানুষ, কিন্তু মানুষ বলে মনে হলো না। মানুষের হাসির শব্দ এমন হতে পারে না। মাধব এক হাতে খোকাকে জড়িয়ে ধরল নিজের গায়ের সঙ্গে। তারপর হ্যারিকেনটা নিজের মুখের আরো সামনে এনে বলল, আমি কিছুতেই খোকাকে নিয়ে যেতে দেব না। না, আমার খোকাকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। মাধব অন্ধকারে ভালো করে কিছু দেখতে পাচ্ছে না। হ্যারিকেনের আলোটা যেন ঠিক তখনই আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে। মাধব হ্যারিকেনের দিকে তাকিয়ে অবাক হলো। হ্যারিকেনের তেল আছে, আর সন্ধেবেলা সে নিজের হাতে তেল ভরেছে, তাহলে আলোটা কমে আসছে কি করে? তাছাড়া বাইরে ঠান্ডা থাকলেও হাওয়া নেই। শীতের রাতেও মাধবের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। খোকা আবার আগের মতোই কেমন যেন হয়ে পড়েছে। মাধব বুঝতে পারছে খোকার গোটা শরীরের ভার তার গায়ের ওপর এসে পড়েছে। আবার কি জ্ঞান হারিয়ে ফেলল খোকা? মাধব ভয় পেয়ে গেল। যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে এক হাতে তাকে ওভাবে তুলে অন্য হাতে হ্যারিকেন নিয়ে সে বাড়ি ফিরতে পারবে তো? মনে মনে এসব কথা ভাবতে ভাবতেই তার মাথাটা যেন কেমন করে উঠল। আর ঠিক তখনই গাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তির দিক থেকে একটা চেনা অথচ অদ্ভুত গলায় কথা ভেসে এলো। খোকাকে আমি নিয়ে যাব বলেছিলাম, আমি কিন্তু তাকে নিয়ে যাবই। কেউ কেউ আমাকে আটকাতে পারবে না। মাধবের গলায় এবার কেমন যেন একটা কাতর আরতি বেরিয়ে এলো। না না, আমি আমার খোকাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। তুমি চলে যাও, চলে যাও তুমি। আবার সেই হাসি, আর তার সঙ্গে এবার মাধব একদম নিশ্চিত হলো যে খোকা ভয়ে বোধহয় মূর্ছা গেছে। খোকার গলার কাছটা মাধবের হাতে ঠেকছিল, আর তাতেই বুঝতে পারল খোকার জ্বর আবার বাড়তে শুরু করেছে। এদিকে হ্যারিকেনের আলো কমে আসছে, ঠান্ডা যেন আস্তে আস্তে বেড়ে চলেছে। আর তাতেই যেন সেই ছায়া মূর্তিটা হাসতে হাসতে সেই ফাঁকা জায়গাটার পেছন দিকে সরতে সরতে অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। মাধব অনেকক্ষণ দাঁড়িয়েছিল সেখানে। তারপর কিভাবে যে খোকাকে এক হাতে আর হ্যারিকেনটা এক হাতে নিয়ে বাড়ি পর্যন্ত ফিরে এসেছিল মাধবের চেয়ে ভালো কেউ জানে না। দরজার কাছে এসে হ্যারিকেনটা নামিয়ে রেখে দরজায় প্রাণপণে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, চাপা চাপা, তাড়াতাড়ি দরজা খোলো, ও আবার এসেছে। আচ্ছা ঠাকুরমশাই, মৃত্যুর পরেও তারা কি আবার ফিরে এসে কাউকে নিয়ে যেতে পারে? পারে, আর শুধু তাই নয়, মৃত্যুর পরে আত্মার শক্তি অনেক বেশি হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের শক্তি সীমাবদ্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তা বেড়ে যায়। তবে আমার মতে মৃত্যুর পরে মানুষের সমস্ত দোষ গুণ সব বিলীন হয়ে যায়। তাদের থেকে যায় একমাত্র আত্মা। সেই আত্মা সু কিংবা কু তা
বিচার করা যায় না। অশুভ আত্মা, শুভ আত্মা এই সমস্ত হয় কেন? অশুভ আর শুভ এই সমস্ত হয় অন্য একটি কারণে। আসলে মানুষ যখন অতৃপ্তি নিয়ে মারা যায় তখন তারা তাদের অতিরিক্ত বাসনা চরিতার্থ করার জন্যে আবার ফিরে আসে। তার সেই বাসনা কিন্তু তার কাছে একমাত্র লক্ষ্য। এবার তার সেই বাসনাটাই মানুষের কাছে শুভ এবং অশুভ আত্মার পরিচয় দেয়। কোনো মানুষ যদি কারোর হাতে মারা যায় তাহলে সে নিশ্চয়ই ফিরে এসে তার প্রতিশোধ নিতে চাইবে। তখন সে আত্মা হয়ে যাবে অশুভ। কিন্তু সে যে কাজ করছে তা তো তার লক্ষ্য। অত তত্ত্ব কথা বুঝতে পারি না ঠাকুর মশাই, আপনি একটু সহজ করে বলুন না, যাতে ভালোভাবে বুঝতে পারি। আপনি তো এত আত্মা দেখেছেন, শুভ আত্মা, অশুভ আত্মা, অনেক বিপদেও পড়েছেন। তা আপনার এমন কোনো কথা জানা নেই যেখানে কোনো এক আত্মা নিজের লক্ষ্য পূরণ করতে গিয়ে অন্য কারোর জীবনে চরম সর্বনাশ ডেকে এনেছিল? জীবনে দেখেছি তো অনেক কিছুই, এমন অনেক কিছুই দেখেছি যা তোমরা কমই দেখেছ। আর তাছাড়া সে সময় আর এ সময়ের মধ্যে অনেক পার্থক্য। সেই সময়ে গ্রাম ছিল আলাদা, এখন তা বদলে গেছে। তোমাদের এই শহর, এই শহর তখন কোথায় ছিল? তখন এখানে ছিল গ্রাম। তারপরে তো আস্তে আস্তে সবকিছু হলো। যদিও শুধু আপনার মুখে নয়, অনেকের মুখেই শুনেছি এই যেই স্থানে এখন ট্রাম চলছে, মানে বড় রাস্তা হয়েছে, এখানে নাকি আগে গ্রাম ছিল। এদিকটা বেশিরভাগই ছিল জঙ্গল। বড় অবাক লাগে সেই সমস্ত কথা শুনলে। বিশ্বাস করুন, আমরা যদি আগের জন্মে এখানকার গ্রামেই জন্মাই তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। আগের জন্মে আমরা কি ছিলাম সে কথা সকলে জানে না, বুঝলে। তার জন্যে অনেক সাধ্য সাধনা করতে হয়। তবে সাধারণ কোনো সাধক কিংবা অতি সাধারণ মানুষের পক্ষে তো সে কথা জানা দুঃসাধ্য। তবে পূর্বজন্মে কি ছিলাম তা জানার চেয়ে বড় কঠিন হলো পরজন্মের জন্য আকুল হওয়া। ঠাকুরমশাই, এসব পূর্বজন্ম আর পরজন্মের গল্প না হয় আপনি আপনার কাছেই রাখুন। এসবে আমার মোটেই বিশ্বাস নেই। আপনার গল্প শুনে বেশ ভালো লাগে, মাঝে মাঝে একটু আধটু বিশ্বাস টিশ্বাস যে হয় না সে কথা মিথ্যা বলবো না, কিন্তু এই পরজন্ম পূর্বজন্মে আমার বিশ্বাস হয়নি। যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে সেটা কাকতালীয়। সব কিছু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, সেই যে তোমাকে একটি মেয়ের কথা বলেছিলাম, যে বারবার স্বপ্ন দেখত যে উঁচু কোনো স্থান থেকে নিচে পড়ে যাচ্ছে, তারপর যখন তার বিয়ের সম্বন্ধ এলো, বিয়ের সম্বন্ধ দেখার সময় সে হঠাৎ করে চিনতে পারল যে আগের জন্মে ওই লোকটি তাকে এবং তার খোকাকে মেরেছিল। তারপর কি হয়েছিল সেটা তোমাদের আমি বলেছি। এ কথায় কিশোরী কোনো উত্তর দিল না। আমি বুঝতে পারলাম সে এখন তারানাথের সঙ্গে তর্ক করতে চাইছে না।
কারণ তারানাথ একটা গল্প বলি বলি করছে। এই সময় তাকে রাগিয়ে দিলে গল্পটাই মাটি হয়ে যাবে। তাই বললাম, ও কথা ছাড়ুন, আপনি সেই গল্পটা বলুন যেটা বলবেন বলেছিলেন। আরে সেটা নিয়েই তো এত কথা শুরু হলো। হ্যাঁ, ঠিক, সে কথা নিয়েই তো এত কথা শুরু হলো। মাধবের কথা আমার আজও মাঝে মাঝে মনে পড়ে। বড় কষ্ট ছিল ছেলেটার, বুঝলে, বড় কষ্ট। এমন ভাবে নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলে বোধহয় সে পাগল হয়ে গিয়েছিল। তা ঠাকুর মশাই, সমস্ত কিছু হারিয়ে ফেললে কি সত্যি মানুষ পাগল হয়ে যাবে? মানে আমি তো এমন অনেককে জানি যে সমস্ত কিছু হারিয়ে ফেলার পরেও ঠিক মতোই রয়ে গেছে। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন 5টা মানুষও সমান হয় না, বুঝলে। কেউ কেউ অতীব বড় দুঃখ মেনে নিয়ে হাসি মুখে থাকতে পারে, আবার কেউ সামান্য দুঃখে বড় বিভ্রান্ত হয়ে পড়ে। তবে মাধবের যে দুঃখ ছিল তা তোমাদের না বললে তোমরা বুঝতে পারবে না। তাহলে সেই কথাই শোনো। আচ্ছা, একটু বসো দেখি, আমি একটু ঘর থেকে আসছি। আমাদের বসিয়ে রেখে তারানাথ উঠে ঘরে চলে গেল। আমি আর কিশোরী আজ সকাল সকাল তার হাতের কাছে এসে পড়েছিলাম। আজ সকাল থেকেই আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। তাই কিশোরী যখন তাড়াতাড়ি আমার বাড়িতে এসে বলল, একদম দেরি করো না, তাড়াতাড়ি চলো। আকাশের অবস্থা দেখছো, আজ একটুও মেঘ নেই। এ তো অবিশ্বাস্য ব্যাপার। আমি প্রথমে কিশোরীর কথায় বিশ্বাস করিনি, কারণ তারানাথের বাড়িতে যাওয়ার দিন আকাশে মেঘ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বাইরে এসে যখন দেখলাম আকাশে ঝকঝকে পরিষ্কার রোদ উঠেছে, তখন আমিও কেমন অবাক হয়ে গেলাম। তাই আর দেরি না করে গিন্নির হাতে চা খেয়ে তাড়াতাড়ি রওনা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মাসের প্রথম, তাই আমাদের এখন একটু বাবু আনা চলে। পাসিং শো, তেলে ভাজা সমস্ত কিছু কেনার পরেও কি মনে হতে তারানাথের জন্য খানিকটা রাবড়ি নিয়ে গেলাম। তারানাথের সময় এখন খুব একটা ভালো যাচ্ছে না, সে রাবড়ি খেতে বড় ভালোবাসে। আমাদের সামর্থ্য আছে যখন নিয়ে নিলাম। সমস্ত কিছু নিয়ে যখন তারানাথের বাড়ির কাছে এসে পৌঁছেছি, দেখি তারানাথ দাওয়ার কাছে বসে চোখ বন্ধ করে যেন কি একটা ভাবছে। কিশোরী গলা তুলে বলল, কি হলো? সকাল সকাল এভাবে চোখ বন্ধ করে কি ভাবছেন? তারানাথ চোখ না খুলেই বলল, যেদিন কেটে গেছে সেদিনের স্মৃতি রোমন্থন করছিলাম, আর এখন তো এটাই রয়ে গেছে আমার কাছে। সেটি রোমাঞ্চকরণ করতে বড় ভালো লাগে। যেন মনে হয় আবার ঠিক আগের মতোই সেই পথে পথে বেরিয়ে পড়েছি, আবার এক্ষুনি গিয়ে কোনো এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হব। তক্তপোষের কাছে গিয়ে বসতে বসতে কিশোরী প্রশ্ন করল, আচ্ছা, আপনার সঙ্গে মধুসুন্দরী দেবীর শেষবার কবে দেখা হয়েছিল? মানে সেই বরাকর নদীর তীর, ওইখান থেকে তো আপনাকে আপনার বাড়ির লোকেরা নিয়ে এসেছিল। তারপরে? তারানাথ সামান্য হাসল, তারপর বাইরের উঠোনের দিকে তাকিয়ে বলল, তার সাথে তো আমার মাঝে মাঝেই দেখা হয়। যখনই একা বসে তার কথা ভাবি, তখনই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তা আপনার ভবিষ্যতের কথা তো আপনাকে মধুসুন্দরী দেবী বলেছিল। ভাত কাপড়ের অভাব হবে না, কোনো রকমে আপনার দিন কেটে যাবে।
তা আপনাকে আর কিছু বলেনি? মানে এই এখনকার সময়ে আপনার কিছু পরিবর্তন বা হঠাৎ করে আপনার এই সহজ সরল সাদাসিধের জীবন থেকে অন্য কিছু হবে? তারানাথ মাথা নাড়ল, বলল, এখন আর নতুন করে হওয়ার তো কিছুই নেই। যখন পরপারে ডাক আসবে তখন চলে যাব। তবে তার আগে তোমাদের অনেক কথা বলে যেতে চাই। অনেক গল্প, অনেক কিছু তোমাদের এখনো অজানা রয়ে গেছে। আসলে দোষটা আমার নয়, বুঝলে? সমস্ত কিছু তো আর মনে থাকে না। যখন যেটা মনে পড়ে তখন সেটা বলি। তাছাড়া এত কিছু ঘটেছে, সমস্ত কিছু মনে করে সঠিকভাবে বলাটাও তো সম্ভব নয়। বাহ, রাবড়ি এনেছ, তা বেশ করেছ। তারানাথের মুখে একটা খুশির হাসি ফুটে উঠল। তারপর রাবড়ি আর তেলে ভাজা শেষ করে সিগারেট ধরিয়ে এসে কথা বলতে শুরু করলো। তারপর তোমাদের যা বলছিলাম, সেই মাধবের কথা। মাধবের সাথে আমার দেখা কিন্তু হঠাৎ করে। মাধবের গ্রামে একটা কাজে গিয়েছিলাম। তার গ্রাম আমার গ্রাম থেকে খুব বেশি দূরে ছিল না। গ্রামে সেবার ফিরে আসলাম। অনেক দিন হয়ে গেল। বাইরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। বাড়িতে ফিরে কয়েকটা দিন কাটাবার ইচ্ছে ছিল। ফিরে আসছি মাধবের গ্রামের ওপর দিয়ে। আমায় হেঁটে আসতে হয়। মাধবের গ্রাম দিয়ে আসার সময় একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছি। তখন শীতের সময়। দুপুরে রোদের তাপ যেন মনের ভেতরে এক অনাবিল আনন্দ এনে দিয়ে যায়। গাছের তলায় বসে রোদের তাপ উপভোগ করছি। এমন সময় একটা গলা শুনে তাকিয়ে দেখি মাধব এসে দাঁড়িয়েছে। সাধু বাবাকে চেনা চেনা বলে মনে হচ্ছে। তা না হওয়ার কিছুই নেই। আসলে এখান থেকে 2 গ্রাম দূরে আমার বাড়ি। আমি বাড়ি ফিরছি। মাধব কিন্তু কোনো অপেক্ষা করেনি। কিছু যেন একটা ভাবলো। তারপর তাড়াতাড়ি এগিয়ে এসে আমার পাশে বসে বলল, সাধু বাবা, আপনি যেই হন না কেন, আমায় সাহায্য করুন। আমি বড় বিপদে পড়েছি। মাধবের কথায় আমি একটু অবাক হয়ে গিয়ে তার দিকে তাকালাম। মাথার চুল, চোখের দৃষ্টি কেমন যেন ক্লান্ত। চোখের তলায় কালি পড়েছে। মুখটাও যেন কেমন একটা হয়ে আছে। আমায় ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আপনি তো বাড়িতেই ফিরে যাবেন। 2 দিন পরে গেলে কোনো অসুবিধা হবে না। আপনি চলুন, আমার বাড়িতে চলুন। সে কি? আরে তোমার সমস্যাটাই তো শুনলাম না। আগে সেটা বলো, শুনে দেখি। না সাধু বাবা, শুনলে কিছু বুঝতে পারবেন না। আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে আমি সমস্ত কিছুই দেখাবো। আগে চলুন বলছি। মাধব একরকম আমায় জোর করেই তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে বারান্দার উপর উঠে গলা তুলে বলল, চাপা, চাপা, কই গেলি রে তুই? দেখ, এক সাধু বাবাকে নিয়ে এসেছি আবার। কথাটা শুনে এবার আমি অবাক হলাম।
আবার মানে এর আগেও সে কোনো সাধুকে নিয়ে এসেছিল আমার মতোই। একটু পরেই ঘর থেকে একটি মেয়ে মানুষ বেরিয়ে এলো, তার মাথায় ঘোমটা দেওয়া। সে এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। আমি তাড়াতাড়ি সরে এসে বললাম, মাগো মাগো, কিছু মনে করো না মা, আমি পায়ে হাত দিয়ে প্রণাম গ্রহণ করি না। আমি এমনি মধুসুন্দরী দেবীর কাছে তোমার জন্য আশীর্বাদ প্রার্থনা করি। আমায় আশীর্বাদ করে কিছু হবে না সাধু বাবা, আমাদের ছেলেটাকে আশীর্বাদ করো। খোকার যে বড় বিপদ, খোকাকে আমরা মনে হয় আর বাঁচাতে পারবো না। তার গলায় কি যেন একটা মিশে ছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন একটা করে উঠল। মুখে আঁচল চাপা দিয়ে সেই মেয়ে মানুষ গুমরে গুমরে কেঁদে উঠল। বলেছিলাম না সাধু বাবা, বিপদ আমার বাড়িতে, আমার সঙ্গে। আসুন আসুন, দেখবেন। মাধবের সঙ্গে ওর ঘরে ঢুকলাম। তার আগে মেয়ে মানুষটি আমার হাত পা ধোয়ার জল এনে দিয়েছিল। হাত পা ধুয়ে মুছে ঘরে ঢুকে বাড়ির পেছনের দিকের একটা ঘরের কাছে গেলাম। দেখি ঘরের বিছানায় একটা ছেলে শুয়ে রয়েছে। সে এখন ঘুমোচ্ছে, তবে তার শরীরে কঙ্কাল সার হয়ে গেছে। দেখে যেন মনে হয় একটা কঙ্কালের ওপরে কেউ চামড়া লাগিয়ে দিয়ে গেছে। গাল চুপসে এসেছে, চোখ কুটরে বসে গেছে। মাথার চুল ছাড়া বাকি মাথাটুকু যেন কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তাকে দেখে আমি শিউরে উঠলাম। এই ছেলে বেশি দিন বাঁচবে বলে তো মনে হয় না, কিন্তু সে কথা আমি বলতে পারলাম না। আমি বললাম, কি হয়েছে? আর এই বুঝি তোমার খোকা? হ্যাঁ সাধু বাবা, এ আমার খোকা, কিন্তু আর বোধ হয় তাকে বাঁচাতে পারবো না। অনেক চেষ্টা করেছি, কিন্তু আর তাকে বাঁচাতে পারবো না। সে ওকে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? ও মানুষ নয় সাধু বাবা, ও মানুষ নয়। ও যখন নিয়ে যাবে বলেছে, নিশ্চয়ই নিয়ে যাবে। ওকে আটকানো সহজ নয়। তাই তো আপনাকে যেতে দেখে ডেকে আনলাম। এখন আপনি রক্ষা করুন। আমি এগিয়ে গেলাম বিছানার দিকে। দেখলাম ঘরের ভেতরের বাতাসটা যেন কেমন কটু হয়ে গেছে। বিছানার সঙ্গে শরীরটা একদম লেপ্টে রয়েছে। সামনে যেতেই বুঝতে পারলাম ছেলেটা ঘুমোচ্ছে, তার নিঃশ্বাস পড়ছে। আমি বললাম, আচ্ছা, এই অবস্থা কি করে হলো? কবিরাজ দেখাওনি? শুধু কবিরাজ নয় সাধু বাবা, আশেপাশের 2 গ্রামের ভালো কবিরাজ দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কবিরাজ দেখে বলে তার শরীরে কোনো রোগ নেই, কিন্তু কিছু একটা ব্যাপার আছে বলে তো মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো? আসলে সমস্যাটা কি? ঠিক তখনই মাধবের বউ চাপা এসে জানালো আমাদের জন্য সে আহারের ব্যবস্থা করেছে। মাধব রুক্ষ মুখে বলল, সাধু বাবা, আপনি আহার গ্রহণ করুন, আহার করে নিন। তারপরে আপনাকে সমস্ত কথা আমি বলবো। আপনি এসেছেন, এখন মনে খানিকটা ভরসা পাচ্ছি, যদি ছেলেটাকে বাঁচাতে পারি।
ছেলেটার দিকে আরও একবার তাকিয়ে দেখলাম। তাকে দেখে আমার বড়ই চিন্তা হচ্ছিল। তবে সত্যি বলতে কি, খিদেও পেয়েছিল। তাই চাঁপা যখন আমায় খাবার জন্যে ডাকলো, তখন আর না করতে পারলাম না। খাওয়া দাওয়া সেরে বেশ পরিতৃপ্ত মন আর শরীর নিয়ে দাওয়ার এক পাশের ছায়ায় বসেছি। একটু পরে বিকেল নামতে শুরু করবে। ঠান্ডা হাওয়া ফুরফুর করে আসছে। মাধব আমার পাশে এসে বসল। তার মুখটা কিন্তু থমথমে। সে বলল, আচ্ছা সাধু বাবা, আপনি কি অনেক কিছু জানেন? মৃত্যুর পরে কি কেউ আবার ফিরে আসতে পারে? ফিরে এসে কাউকে নিয়ে যেতে পারে? আমি মনে মনে একটু চমকে উঠলাম। এমনটাই আমি আন্দাজ করেছিলাম। ছেলেটার শরীরে কোনো রোগ নেই, কিচ্ছু নেই। তাহলে এমন অবস্থা হচ্ছে যখন, এর পেছনে নিশ্চয়ই অলৌকিক অদ্ভুত কিছু কারণ রয়েছে। তাই মাধবের কথা শোনায় সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ, হতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে এমনটা হতে পারে। শুধু তাই নয়, প্রবল টান কিংবা কোনো কারণে আকর্ষণ থাকলে সেক্ষেত্রেও এমনটা হতে পারে। কিন্তু তোমার খোকার কি তেমন কিছু হয়েছে? মাধব মাথা নাড়ল। তার চোখের কোল থেকে এক ফোঁটা জল নেমে এলো নিচের দিকে। ধরা গলায় মাধব বলল, আমার বউ আমার খোকাকে মেরে ফেলবে সাধু বাবা। আমার খোকাকে মেরে ফেলবে সাধু বাবা। আমার বউ আমার খোকাকে মেরে ফেলবে সাধু বাবা। এবার কিন্তু মাধবের কথায় আমি চমকে উঠলাম। তার বউ তার খোকাকে মেরে ফেলবে, এর মানেটা কি? একটু আগে তার বউ আমার কাছে তার খোকার জন্য কাঁদছিল। তাহলে এসব কি কথা বলছো তুমি? তোমার বউ তোমার খোকাকে মেরে ফেলবে, কিন্তু কেন? তাকে দেখে তো আমার এমন কিছু মনে হলো না। মাধব এবার হতাশ চোখে আমার দিকে তাকালো। তারপর বলল, আপনি যাকে দেখছেন ও চাপা। আমি ওর কথা বলছি না, আমি বলছি খোকার আগের মায়ের কথা। আপনাকে সব কথা বলা হয়নি সাধু বাবা। আমি এবার মাধবের কথা শুনে বুঝতে পারলাম ভেতরে কিছু একটা ব্যাপার রয়েছে, সেগুলো জানা প্রয়োজন। তাই বললাম, মাধব, তুমি আমায় সমস্ত কিছু খুলে বলো। সমস্ত কিছু খুলে না বললে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। মাধব তখন আমায় ঘুরিয়ে ফিরিয়ে যা বলল, তার মানে হচ্ছে এই: মাধবের আগে একবার বিয়ে হয়েছিল। তার আগের বউয়ের নাম ছিল মালতী। ছেলেটি, সেটি হলো তার আগের পক্ষের ছেলে। তবে মাস 6 আগে তার প্রথম পক্ষের বউ মালতী আগুনে পুড়ে মারা যায়। তারপরে মাধব বড় একলা হয়ে পড়েছিল। তখনই আশেপাশের লোকেরা এবং মাধবের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা সবাই মিলে মাধবকে বলে কয়ে আরও একবার বিয়ে করতে রাজি করালেন। তার জন্যে দেখা মেয়ে গ্রামেই ছিল, আর সেই মেয়ে হলো চাঁপা। কিন্তু চাঁপা এ বাড়িতে আসার পর থেকেই যত সমস্যার শুরু হয়েছে। মাধবের মনে হয় যে মালতী ওই চাঁপার জন্যে এই সমস্ত কিছু করছে। আর তারপরে সে বারবার এসে খোকাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চাঁপা আর মাধবের প্রখর দৃষ্টির জন্যে
সে কিচ্ছু করতে পারে না। এর মধ্যেও কয়েকটা ব্যাপার ঘটে গিয়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন এই খোকা মাধবের ছেলে হলেও চাঁপার নয় মালতীর। তাহলে সে তাকে নিয়ে যেতে চাইছে কেন? তখনও অত কিছু আমি বুঝতে পারিনি। মাধবের কাছ থেকে যত শুনছিলাম ততই যেন অবাক হয়ে যাচ্ছিলাম। মাধব বলল, চাপার সাথে বিয়ে হওয়ার মাত্র কয়েকদিন পরেই প্রথম ঘটনাটা ঘটল। একদিন রাতের বেলা ঘুমটা ভেঙে গেছে। আমি বিছানার এক পাশে, চাপা অন্য পাশে, মাঝে খোকা ঘুমো। ঘুমটা ভেঙে যেতেই শুনতে পেলাম কে যেন কথা বলছে। ঘরের ভেতরটা অন্ধকার, অথচ আমি হারিকেন জ্বালিয়ে রেখেছিলাম। অন্ধকার কি করে হলো আমি তা বুঝতে পারলাম না। তাড়াতাড়ি ধরফর করে উঠে বসলাম। বিছানার মাঝখানে হাত রাখতেই বুঝতে পারলাম খোকা বিছানায় নেই। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তাড়াতাড়ি ধাক্কা দিয়ে চাপাকে ঘুম থেকে তুললাম। তার ঘুম ভালোভাবে ভাঙেনি, তাকে সবকিছু বললাম। আর সঙ্গে সঙ্গে চোখ পড়ল যে বিছানার ওপর খোকা নেই। সঙ্গে সঙ্গে ঘরের দরজাটার দিকে চোখ পড়তে দেখি ঘরের দরজা খোলা, আর দরজা দিয়ে বাইরের বারান্দার কাছ থেকেই শব্দগুলো ভেসে আসছে। তাড়াতাড়ি উঠে এলাম। আমরা দাওয়ার কাছে পা রাখতেই দেখি এক পাশের বাঁশে হেলান দিয়ে বসে রয়েছে খোকা, আর বিড়বিড় করে কিসের যেন কথা বলছে। তার কথা বোঝার মতো উপায় আমার ছিল না। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে খোকাকে জড়িয়ে ধরে চিৎকার করে বললাম, খোকা, খোকা, তুই এত রাতে এখানে এসেছিস কেন? আমার জড়িয়ে ধরাতে খোকাও যেন কেমন সম্পিত ফিরে পেল। সে একবার এদিকে ওদিকে তাকিয়ে দেখে বলল, আমি তো ঘুমিয়েছিলাম। তারপর আমি তো এখানে আসিনি। বুঝতে পারলাম খোকা নিজে নিজে এখানে আসেনি। তাকে কেউ নিয়ে এসেছে ঘুমের মধ্যে। তাকে কেউ এখানে ডেকে এনেছে। কিন্তু কে এই কাজ করবে? আর ঘুমের মধ্যে তাকে এভাবে কেউ ঘর থেকে ডেকে নিয়ে আসবে কেন? সে রাতে চাপা ভীষণ চিন্তা করলো। তার বারবার মনে হতে লাগলো খোকার উপরে নিশ্চয়ই কারো নজর পড়েছে। কিন্তু আমি সেই সমস্ত কথা বিশ্বাস করলাম না। সবকিছু হেসে উড়িয়ে দিয়ে বললাম, নিশ্চয়ই খোকা ঘুমের মধ্যে বাইরে গেছে, আর তারপরে ওখানে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। কথাগুলো বললাম বটে, কিন্তু নিজেরই কেমন যেন বিশ্বাস হলো না। জীবনে প্রথমবার এভাবে খোকা একা একা রাতের বেলা দরজা খুলে বাইরে গিয়েছে। সে প্রতিদিনই আমায় ডাকে। মাধব কথাগুলো বলে অবাক চোখে তাকিয়ে রইল বাইরের দিকে। বাইরে কখন সন্ধে নামতে শুরু করেছে। অল্প অন্ধকার চারপাশটাকে ঘিরে ধরছে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে মাধব বলল, তারপরে অনেকবার এমন হয়েছে। একটু অসতর্ক হয়েছে কি খোকা ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেছে। শুধু তাই নয়, একবার তো খোকাকে নিয়ে কবিরাজের বাড়ি থেকে ফিরে আসছি। পথের পাশে গাছের তলায় সে দাঁড়িয়ে খোকাকে ডাকছে। খোকা তো ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরেছে। কিন্তু এসব কেন হচ্ছে বলুন তো সাধু বাবা? আর এই বিপদ থেকে বাঁচা যায় কিভাবে? আমি মাধবের কথা মন দিয়ে শুনে চলেছিলাম। ঠান্ডা হাওয়া বাইরে থেকে এসে গায়ে বারবার লাগছে। একটু দূরে গ্রামের পথের ওপারে গাছের মাথাগুলো অল্প হাওয়াতে দুলছে। অন্ধকার একটা ছায়া ছাড়া সেই গাছকে অন্যভাবে চেনার কোনো উপায় নেই। আকাশের গায়ে তারা ফুটতে শুরু করেছে একটা একটা করে। চাঁদটা যেন এক কোণে হেলে রয়েছে। এখনো আলো সেইটুকু বোধহয় হয়নি। আমি মাধবের দিকে না তাকিয়েই বললাম, যে কারণেই হোক মালতী মৃত্যুর পরে দোষ প্রাপ্ত হয়েছে। সে কারণে সে আবার ফিরে এসেছে নিজের খোকার জন্য। এমনটা হতে পারে যে তার মনে হয়েছে যে তার খোকার কোনো অনাদর হচ্ছে, এবং সেই কারণেই তাকে সে নিজের সঙ্গে করে নিয়ে যেতে চাইছে। কিন্তু খোকার কোনো অনাদর হচ্ছে না বাবা। চাপা খোকাকে নিজের ছেলের মতোই ভালোবাসে।
তাছাড়া আমিও তো রয়েছি। আপনি বলুন না, খোকার জন্যই তো আবার বিয়ে করতে হলো আমায়। না হলে ছোট্ট একটা ছেলে, আমি কি আর কাজকর্ম সামলে ওর খেয়াল রাখতে পারবো? সে কথা তুমি আমি বুঝতে পারছি, কিন্তু সে কথা হয়তো মালতী বুঝতে পারছে না। নিজের ছেলেকে সে অন্যের কাছে এইভাবে দেখতেও পারছে না, আর হয়তো সেই কারণেই সে তাকে নিয়ে যেতে চাইছে। তবে খোকার এমন অবস্থা, মানে এত শরীর খারাপ হলো কি করে? 3 দিন আগে পর্যন্ত ভালো ছিল। 3 দিন আগে রাতের বেলা হঠাৎ ঘর থেকে বেরিয়ে পড়েছিল। তারপর একটা চিৎকার শুনে তাকে উঠোনের মধ্যে খুঁজে পাই। তাড়াতাড়ি এসে যখন তাকে তুলে নিয়ে যাই, তখন গায়ে খুব জ্বর। তারপর থেকেই এই অবস্থা। কবিরাজ আগে থেকেই দেখছিল, কিন্তু আবার তাকে ডেকে আনি। সে জানায় কিছুই হয়নি, ভয় পেয়ে এমনটা হয়েছে। কিন্তু ওষুধ দিয়ে যায়, তবে মাত্র 3 দিনের মধ্যেই তার এমন অবস্থা। আচ্ছা, তোমরা কেউ ভয় পাওনি? তুমি বা তোমার বউ চাঁপা? মাঝে মাঝে মনে হয়েছে ঘরে কেউ একটা আছে, কিংবা বাইরের উঠোনের কাছে অন্ধকারে কেউ দাঁড়িয়ে হাসছে, কিন্তু আমাদেরকে ভয় দেখায় না। যতবারই তাকে দেখতে পেয়েছি ততবারই সে খোকাকে নিয়ে যাবার কথা বলেছে। তার মানে সে শুধু খোকাকেই নিয়ে যেতে চায়, তোমাদের কোনো ক্ষতি করতে চায় না। আচ্ছা, এই মালতীর মৃত্যুটা কিভাবে হয়েছিল? সাধু বাবা, ওর মৃত্যু কিভাবে হয়েছে তা ঠিক আমরা জানি না। আসলে আমি তো মাঠের কাজেই সারাদিন থাকি, ফিরে আসতে আসতে বিকেল পেরিয়ে যায়। সেদিন বাড়িতে এসে দেখি খোকা ঘরের বিছানার উপর ঘুমাচ্ছে। মালতী বাড়িতে কোথাও নেই। এদিক ওদিক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপরে রান্নাঘরের কাছে গিয়ে দেখি আগুনে পুড়ে চাপা আত্মহত্যা করেছে। দৃশ্যটা দেখে মুহূর্তের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। তারপর গ্রামের লোকেদের ডেকে এনে সমস্ত দেখালাম। এইবার আমি কিছু একটা বুঝতে পারলাম, তাই মাধবকে বললাম, এবার মনে হয় আমি কিছু বুঝতে পারছি গো। আচ্ছা আচ্ছা, তোমার প্রথম বউ মালতী আত্মহত্যা করেছিল কেন? ঠিক জানি না, তবে আমি কি বলবো, তার মাথায় কিছু গন্ডগোল ছিল। মাঝে মাঝে এমন কাজ করতো যার কোনো কারণ নেই। অকারণে হাসতো, অকারণে কাঁদতো। গ্রামের কবিরাজের কাছে আমি দেখিয়েছিলাম। কবিরাজ বলেছিল কোথাও একটা শরীরের সমস্যা হচ্ছে, তবে সেটা নাকি ঠিক হয়ে যাবে। আর তুমি মনে করো যে ঠিক সেই কারণেই এমনটা করেছিল মালতী, তাই তো? তাছাড়া তো আর কোনো কারণ দেখিনি। তো তাহলে মৃত্যুর পরে সে বারবার খোকাকে নিয়ে যেতে চাইছে কেন? কোনো একটা কারণ তো রয়েছে, তাই না? আচ্ছা, তাকে কখন দেখা যায়? মানে শেষবার তুমি তাকে কখন কোথায় দেখতে পেয়েছো? সন্ধ্যা বেড়ে চলেছিল। একটু পরেই রাত নামতে চাঁপা এসে আমাদের খাবার জন্য নিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আমার জন্যে বরাদ্দ ঘরে বিছানায় গিয়ে শুলাম, কিন্তু কিছুতেই ঘুম আমার এলো না। তাই জেগেই রইলাম। অনেক রাত পর্যন্ত জেগে রয়েছি। হঠাৎ করে মনের মধ্যে কেমন যেন একটা হলো, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম বাইরে কিছু একটা পরিবর্তন হয়েছে। তোমরা জানো যে অশুভ আর শুভ যে কোনো কিছুর উপস্থিতি আমি আগে থেকেই বুঝতে পারি। মনের মধ্যে ব্যাপারটা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু উঠে গিয়ে বাড়ির পেছনের দিকে তাকালাম। চাঁদের আলোয় চারপাশটা অস্পষ্টভাবে দেখা যায়। প্রথমে কিছু দেখতে পেলাম না, তারপর মনে হলো বাড়ির পিছনের দিকের বেড়ার পিছনে, যেখানটায়
জঙ্গল মতো রয়েছে, সেইখানে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। একভাবে দাঁড়িয়ে থেকে যখন তাকিয়ে থাকার পর সত্যি বুঝতে পারলাম একটা কি যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর সঙ্গে সঙ্গে মাধবের বলা কথাগুলো আমার মনে পড়ে গেল। মাধব তো এমনটাই বলেছিল যে ছায়া মূর্তির মতো তার প্রথম স্ত্রী মালতীকে দেখেছিল। আবার আজ রাতে যদি সে আসে, আসলে সত্যি সত্যি কি চায় সে? ঘুমোতে আসার আগে একবার মাধবের খোকাকে দেখে এসেছিলাম। তার অবস্থা সত্যি খুব খারাপ। অতি কষ্টে সে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই তো। এর মধ্যে তো অদ্ভুত সম্ভাবনাও কি দিল। তাহলে কি আজ রাতে সত্যি সত্যি এই মালতী খোকাকে নিয়ে যাবার চেষ্টা করবে? এমনটা ভাবছি, সঙ্গে সঙ্গে দেখি ওই ছায়া আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে আসছে। তারানাথের মুখে এমন কথা শুনে আমি আর কিশোরী তার দিকে তাকিয়ে পরেরটুকু শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারানাথ একবার থামল, তারপর একটা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, ঘর থেকে বেরিয়ে বাইরে দাওয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক তখনই দেখতে পেলাম সেই ছায়া মূর্তিকে, আর তার সঙ্গে আরো একটা অবাক দৃশ্য। যে ঘরে মাধব, তার খোকা এবং চাঁপা শুয়েছিল, সেই ঘরের দরজা খোলা। ঘরের দরজার সামনে কখন যেন এসে দাঁড়িয়েছে খোকা। মুখে বিড়বিড় করে কি যেন বলছে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি অবাক হয়ে গেলাম, খোকা এইভাবে উঠে চলে এলো কি করে? মাধব আর চাঁপার এতটা গভীর ঘুম হওয়ার তো কথা নয়। যে বাড়িতে এমন বিপদ রয়েছে, সেই বাড়িতে দুজন এইভাবে ঘুমায় কি করে? তারপরেই বুঝতে পারলাম যে কিভাবে এমন অসাধ্য সম্ভব হয়েছে। কিন্তু খোকা যেই দাওয়ার কাছে এসে আরেকটা পা নিচের দিকে নামাতে যাবে, অমনি আমি তাকে শক্ত করে চেপে ধরলাম। আর সঙ্গে সঙ্গে বাইরের দিক থেকে একটা অদ্ভুত গর্জনের সাথে কে যেন বলে উঠল, ছেড়ে দে বলছি ওকে, ছেড়ে দে। আমার কাছে আসছে যে ও, আমার কাছে আসছে, ছেড়ে দে। ওকে তোমার কাছে আসতে দেওয়া যাবে না। তুমি যে আর এই দুনিয়াতে বেঁচে নেই, আর ও বেঁচে রয়েছে। ওর তোমার কাছে যাওয়ার মানে ওর এই দুনিয়াতে দিন শেষ হয়ে যাবে। সেটা তো আমি হতে দিতে পারি না। তুই আটকাবি আমায়, তুই। আমি তোমায় আটকাবো না, সে ক্ষমতা আমার নেই। কিন্তু তুমি যে কাজ করতে চলেছ তা ভুল করতে চলেছ। খোকাকে এইভাবে এখান থেকে নিয়ে গিয়ে তোমার লাভ কি হবে বলো তো? আমার খোকাকে আমি নিয়ে যাব এখান থেকে, তার যত্ন হবে এখানে। সে ভালো থাকবে না আমি জানি। আমি তাকে নিয়ে যাবই, ছেড়ে দে। তুমি কি করে নিশ্চিত হলে যে এখানে তার অযত্ন হবে? এখানে থাকলে সে ভালো থাকতে পারবে না।
আমার তো মনে হয় তোমার চেয়ে বেশি মাধব তাকে ভালোবাসে, তাকে চাঁপাও অনেক ভালোবাসে। ওকে অন্য কেউ ভালোবাসতে যাবে কেন? আমি আমি ওকে আমার কাছে রাখবো। আমি কিভাবে যেন এর মধ্যে মাধব আর চাঁপার ঘুম ভেঙে গিয়েছিল। তারা তাড়াতাড়ি দাওয়ার কাছে এসে পড়ে এই দৃশ্য দেখে অবাক হয়। চাঁপা শব্দ করে কেঁদে ওঠে, আর মাধব ভয় পাওয়া গলায় কিছু একটা বলতে চাচ্ছিল। তার আগেই আমি তাকে থামিয়ে দিয়ে খোকাকে মাধবের কাছে ঠেলে দিই। সেই ছায়া তখনও চিৎকার করে চলেছে। কতদিন বাঁচাবি ওকে? কতদিন? আমি আবার আসবো, আবার আসবো আমি ওকে নিতে। আমি ওকে নিয়ে যাব। আর কিছু করার আগেই সে আস্তে আস্তে অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। মাধব ভয় পাওয়া গলায় বলল, আজও খোকা বেরিয়ে এসেছিল, কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারিনি। এত গভীর ঘুম তো হওয়ার কথা নয়। ব্যাপারটা কি হলো সাধু বাবা? এতে তোমাদের কোনো দোষ নেই। ও শুধু তোমাদেরকে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে রেখেছিল, তাই তোমরা আবার জেগে উঠতে পারোনি। বারবার এমন কেন করছে সেটাই তো বুঝতে পারছি না। আমার আমার মনে হয় দিদি খোকাকে আমাদের কাছে রাখতে চায় না, তাই সে এমনটা করছে। কিন্তু কিন্তু বিশ্বাস করুন সাধু বাবা, বিশ্বাস করুন, কখনো আমরা কোনো অযত্ন করিনি, কোনো অযত্ন না। তাছাড়া উনি তো সবসময় বাইরে থাকেন, ততক্ষণ বাড়িতে খোকার সমস্ত খেয়াল আমি রাখি। না না সাধু বাবা, কিছু একটা ব্যাপার তো রয়েছে। আপনি ঠিকই বলেছেন, কোনো একটা কারণে সে বারবার ফিরে আসছে। কেন ঘরে ফিরে আসছে তা তো বুঝতে পারছি না। সেই রাত্রে সবাই জেগেই রইলাম। খোকা ঘুমিয়ে পড়েছিল। তাকে বিছানায় শুইয়ে দিয়ে বাকি সকলেই ঘরের মধ্যে জেগে কাটিয়ে দিলাম। পরদিন সকালে চাঁপা নিজের কাজে চলে গেল। আমি আর মাধব অনেকক্ষণ বসে কথাবার্তা বললাম, কিন্তু কিছুই সুরাহা বেরিয়ে এলো না। বুঝতেই পারছিলাম না যে কোন পথ রয়েছে এই অশরীরীর হাত থেকে খোকাকে বাঁচানোর। পুজো করে ভিটে বন্ধন করে দেওয়া যায়, কিন্তু সেটা কতদিন? আমি এখান থেকে চলে গেলে আবার যদি পরে সে ফিরে আসে যে কোনোভাবে, খোকা বাড়ি থেকে বেরোলে তখন যদি সে খোকার উপর আবার আঘাত করে, এই সমস্ত কিছুই আমি মনে মনে ভেবে চলেছি। দেখতে দেখতে সেই দিনটাও কেটে গেল। সেই রাত্রে আর কিছু হলো না, আমি জেগেই রইলাম। রাতে রাতে ঘুমের মধ্যে বারবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। এক সময় মনে হলো আমি একটা নদীর ধারে বসে রয়েছি। নদীর জলের শব্দ আমার কানে আসতে লাগলো, কিন্তু চারপাশে জল ছাড়া আর কিচ্ছু নেই। সে নদীর জলের একদম মাঝে আমি বসে রয়েছি, অথচ আমার পায়ের পাতাটুকু শুধু জলে ডুবে রয়েছে। কোথাও কেউ নেই, আমি একা একা বসে রয়েছি। এমন সময় যেন কেউ আমার কানের কাছে এসে বলে গেল, যা তুই খুঁজে চলেছিস তা কখনো তুই পাবি না। আসলে যা আছে তা ওই শরীরে গেছে।
ওই অশরীরী খোকাকে নিতে এসেছিল সে কথা না হয় বুঝতে পারলাম, কিন্তু তার সঙ্গে খোকার শরীরের সম্পর্ক কোথায়? নিশ্চয়ই আছে। বিশেষ কিছু দ্রব্য গুণের জন্যই সেই অশরীরী বারবার খোকার কাছে ফিরে আসছিল, তাই না? এটা আমার বুঝতে বড্ড দেরি হয়ে গিয়েছিল। আসলে খোকার ওই অবস্থায় তার শরীর ভালো করে পরীক্ষা করার মতো মনোবৃত্তি আমার হয়নি। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে মাধবকে নিয়ে খোকার ঘরে এলাম। খোকার শরীরটা যেন আরো অসুস্থ হতে শুরু করেছে। খোকার শরীর ভালো করে আতিপাতি পরীক্ষা করলাম। প্রথমে কিছুই দেখা গেল না। তারপরে দেখতে পেলাম খোকার পরনে পরে থাকা জামার তলায় তার হাতের কাছে একটা লাল রঙের কাপড়ের মতো কিছু বেঁধে রাখা। আমি বললাম, এটা কি মাধব? মাধব ভালো করে দেখল, কিন্তু কিচ্ছু বুঝতে পারল না। দেখে মনে হলো কোনো একটা কাপড়ের সুতো কিংবা কাপড়ের পাড়ের অংশ গোল করে তারপর সেটা খোকার হাতে বেঁধে দেওয়া হয়েছে। দেখে তো কোনো কাপড়ের অংশ বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা খোকার হাতে কবে থেকে রয়েছে? মাধব মনে করতে পারল না। একবার বলল কয়েকদিন আগে, একবার বলল বেশ কয়েকদিন ধরেই সে দেখছে। এখন কথাটা বলতে পারল চাঁপা। সমস্যাটা দেখে শুনে চাঁপা বলল, এ বাড়িতে এসে প্রথম দিন যেদিন খোকাকে স্নান করাতে নিয়ে গিয়েছিলাম, সেই দিনই ওর হাতে আমি এটা দেখেছি। আমি ভেবেছি কোনো কারণে বাধা হয়েছে, তাই আর সেটা খুলিনি। ওটা খুলতে হবে, ওটা খুলতে হবে। ওর শরীরে যা যা কিছু আছে সমস্ত কিছু খুলে ফেলতে হবে, আর তারপরে আবার নতুন করে শুদ্ধ করে আবার সবকিছু তাকে পরিধান করাবো আমি। খোকাকে ভালো করে স্নান করানো হলো। তার কোমরের কাছে থাকা কালো রঙের সুতো, হাতে সেই লাল সুতো, গলার তাবিজ সমস্ত কিছু খুলে ফেলা হলো। তারপর সেদিন সন্ধ্যের দিকে মাধবের বাড়িতে একটা পুজো করে কালো লাল সুতো তার গলায়, হাতে আর কোমরে বেঁধে দেওয়া হলো। তারপর খোকা কেমন যেন একটা অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল সন্ধ্যের দিকে। আমার মনে হচ্ছিল আজ রাতে কিছু একটা হবে। তাই সেই রাতে আমি খোকার ঘরে থাকতে চাইলাম। চাঁপা ঘুমোতে গেল পাশের ঘরে। সেই ঘরে খোকা, আমি আর মাধব। দেখতে দেখতে রাত নামতে লাগলো খোলা জানলার বাইরে একটু একটু করে। বিছানার উপর বসে বসে আমার একটু চোখ লেগে এসেছিল, আর ঠিক তখনই জানলার কাছে কিছু একটা শব্দ শুনতে পেয়েছি। চারিদিকে তাকিয়ে এক বিভৎসতা দেখতে পেলাম। জানলার কাছে এসে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর মূর্তি। তার দুটো চোখ সাদা, মুখে লম্বা দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে এসেছে। মুখের এক পাশ দিয়ে লম্বা জিভ ঝুলছে, আর তার জিভের ডগা দিয়ে নেমে আসছে রক্ত। অদ্ভুত ভয়ঙ্কর মুখের পেছনের দিকের চুলগুলো উড়ছে। মাধব তাকে দেখে ভয়ে পিছিয়ে গেল। সেই ছায়া মূর্তি বলল, কি ভেবেছিস খোকার শরীর থেকে
ওই লাল সুতো সরিয়ে দিবি, আর তাতেই খোকাকে তোরা বাঁচিয়ে নিতে পারবি। আজ রাতেই আমি তাকে নিয়ে যাব। মনে মনে আমি কেমন যেন নিশ্চিত হয়েছিলাম যে আজ রাতে কিছু একটা ঘটবে, তাই তৈরি হয়ে এসেছিলাম। হঠাৎ করে কালো অন্ধকারের মতো সেই ছায়া জানলা দিয়ে গলে ঘরের ভিতরে এসে পড়ল, আর তারপরে মাধবকে ইশারা করতেই মাধব তাড়াতাড়ি পাশের ঘরে চলে গেল। আমি বিছানার এক পাশে মন্ত্রপুত একটি গোপন জিনিস রেখেছিলাম। সুযোগ বুঝে সেটা হাতে তুলে নিয়ে বিড় করে গোপন মন্ত্র পড়ে সেটা যখন ছুঁড়ে দিলাম সেই ছায়া মূর্তির দিকে, তখন প্রথমবারের মতো তার গলায় আর্তনাদ শুনতে পেলাম। বড় সাহস, তুই আমায় আঘাত করিস। কালো অন্ধকারটা এক মুহূর্তে যেন এগিয়ে এলো আমায় ধাক্কা দিতে, কিন্তু আমায় স্পর্শ করবার আগেই এক পাশে ছিটকে গেল। আমি হেসে উঠলাম। আজ রাতে আমি আমার আর খোকার দেহ বন্ধন করেই রেখেছি। এই রাতে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাছাড়া পাশের ঘরে যেখানে চাঁপা আর মাধব রয়েছে সেই গৃহ বন্ধন করা রয়েছে। সে আজ আর খোকাকে টেনে নিয়ে যেতে পারেনি, তাই নিজেই ঘরের ভেতরে এসে পড়েছিল। আমি খোকার দিকে তাকিয়ে দেখলাম আর বললাম, তুমি যদি সত্যি খোকার মা হও তাহলে ওকে এখান থেকে নিয়ে যাওয়ার মনোভাব ছেড়ে দাও। একবার তাকিয়ে দেখো একবার তোমার জন্যে খোকার অবস্থাটা কি হয়েছে। কালো অন্ধকার ছায়াটা ঘরের ভেতরে ছিটকে পড়ে আবার উঠে দাঁড়িয়েছিল। আমার কথায় সেই সাদা জলজলে চোখ নিয়ে সে খোকার দিকে তাকালো। দেখো তুমি মনে করছো তোমার খোকার এখানে অযত্ন হবে, কিন্তু তেমন কিচ্ছু হবে না। আমি তোমায় বলছি, তোমার সঙ্গে তাকে নিয়ে গেলে তার মৃত্যু হবে। তুমি একজন মা হয়ে নিজের সন্তানকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে? আমি ওকে না নিয়ে এখান থেকে যাব না। আমি ওর যত্ন হতে দেব না। ওকে আমি আমার সঙ্গে রাখব। খোকা তোমায় সব সময় মনে রাখবে, খোকা তোমায় সব সময় মনে রাখে। কিন্তু এই যে তুমি ওকে বারবার ভয় দেখাও, ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাতেই সে তোমায় ঘৃণা করে। তুমি কি এটাই চেয়েছিলে? এতক্ষণ পরে সেই ছায়া মূর্তির গর্জন একটু কমে এলো। অদ্ভুত গলায় সে বলল, ঘৃণা করে না খোকা, আমায় ঘৃণা করে না। সে আমার কাছে আসতে চায়, সে আমার সঙ্গে যেতে চায়। তোমার যদি মনে হয় তাহলে আমি খোকাকে ঘুম থেকে তুলছি। খোকা যদি তোমার এই রূপ দেখেও তোমার সঙ্গে চলে যেতে চায় তাহলে তুমি তাকে নিয়ে যেও, আমি বাধা দেব না। কথা শুনে আবার কিশোরী বলে উঠল, আপনি এ কথা বলেছিলেন? আপনি বলেছিলেন যদি খোকা তার সঙ্গে যেতে চায় তাহলে আপনি তাকে যেতে দেবেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি জানতাম যে খোকা তার সঙ্গে যেতে চাইবে না। এর আগে বারবার সে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তখন খোকা তার নিজের বশে ছিল না। সে হয় জ্ঞান হারিয়েছে আর না হলে মোহাচ্ছন্ন হয়েছে। যদি একবার খোকা নিজের মুখে সে কথা শুনে নেয়
তাহলে সে আর তাকে নিয়ে যেতে চাইবে না। এটা আমি মনে মনে বুঝতে পেরেছিলাম। কিন্তু খোকা যদি আমার কাছে যেতে চায়, তাহলে তুই আর আমায় বাধা দিবি না তো? এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল ঘরের চারপাশে। আমি সচেতন গলায় বললাম, কিন্তু যদি খোকা তোমার সঙ্গে যেতে না চায় আর তারপরেও তুমি এমন করো, তাহলে তোমায় কিভাবে এখান থেকে তাড়াতে হয় সে কথা কিন্তু আমার জানা আছে। কথাটা বলে আমি বিছানার এক পাশ থেকে মন্ত্রপুত একটা জিনিস তুলে সেই ছায়া মূর্তির দিকে ধরলাম। সেটা দেখতে পেয়ে সে কেমন যেন কাঁপা গলায় বলে উঠল, ওটা সরে ফেল, ওটা সরে ফেল। আমি সত্যি বলছি, যদি খোকা আমার সঙ্গে যেতে না চায়, তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কখনো এখানে আসবো না। কথা দিচ্ছি, সরে ফেল, ওটা সরে ফেল। আমি এগিয়ে গেলাম খোকার বিছানার দিকে। তারপর খোকাকে অতি কষ্টে ডেকে তুললাম। খোকা ক্ষীণ গলায় আমার কথার উত্তর দিল। তারপর তাকে সমস্ত কিছু বলতে সে তাকিয়ে দেখল ঘরের দিকে। ঘরের হ্যারিকেনটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ। ঘরের ভেতরে অদ্ভুত একটা কটু গন্ধ ছড়িয়ে পড়েছে, আর সেই ঘরের এক কোণে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর মূর্তি। খোকা তার দিকে তাকিয়ে দেখল। মুহূর্তক্ষণ তাকিয়ে থাকার পরে একটা ভয়ার্ত চিৎকার করে আমাকে জাপটে ধরল খোকা। আমি গলা তুলে বললাম, দেখলে তোমার খোকা তোমায় ভয় পাচ্ছে। সেই মূর্তি কিন্তু আর কিচ্ছু বলল না। আস্তে আস্তে এগিয়ে এলো আমাদের দিকে। আমি সেই মন্ত্রপুত জিনিসটা ডান হাতে শক্ত করে ধরলাম। সে এবার বলল, আমার দিকে তাকিয়ে দেখ খোকা, খোকা ভয় পেয়ে গেল। ও আস্তে আস্তে পেছনের দিকে ঘুরে তাকালো, কারণ তার গলার স্বর এখন যেন বদলে গেছে। আমার চোখের সামনে তার সেই বীভৎস মূর্তি বদলে গিয়ে অতি সাধারণ এক গ্রাম্য বধূর মূর্তি হয়ে গেল। তবে তার চোখ দুটো আগের মতোই সাদা হয়ে রয়েছে। খোকা চারিদিকে তাকিয়ে আধো গলায় বলে উঠল, মা তুমি, কিন্তু তুমি তো মরে গেছো। তুমি আমার কাছে আর এসো না, আমি তোমাকে খুব ভয় পাই। কথাটা শুনে সেই ছায়া মূর্তির গলা ধরে এলো। তার চেহারা ততক্ষণে অতি স্বাভাবিক। বিছানার এক পাশে বসে সে কান্না ভেজা গলাতেই বলল, তুই আমার ভয় পাস খোকা, ভয় পাস। তুই যখন আমায় ভয় পাস, তাহলে আমি আর কোনোদিন আসবো না। কিন্তু তোদের ছেড়ে আমি কোথাও যাব না। আমি তোদের কাছেই থাকবো। তোদের আমি অনেক ভয় দেখিয়েছি, তোদের অনেক বিরক্ত করেছি, আর আমি আসবো না।
পেছনের দিকে ঘুরে সে আস্তে আস্তে এগিয়ে গেল বন্ধ জানালার দিকে। ঠিক তখনই খোকা একটা হাত তুলে বলে উঠল, মা, ছায়ামূর্তি জানলার কাছে গিয়ে একবার ঘুরে তাকালো। তার দুটো চোখ ছাড়া তার গোটা শরীর ঠিক আগের মতোই সাধারণ, শুধু তার শরীরের পুড়ে যাওয়ার দাগ। জানলার কাছে গিয়ে সে আবার অন্ধকারে কোথায় যেন মিলিয়ে যেতেই খোকা কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি মাধব আর চাঁপাকে এই ঘরে চলে আসতে বললাম। তার মানে খোকা ওই মালতীর সঙ্গে যায়নি, সে থেকে গিয়েছিল। আর গোটা ব্যাপারটা যখন মালতী বুঝতে পারল, তখন সে নিজেই সেখান থেকে চলে গিয়েছিল। মালতী যাওয়ার পরেও খোকার প্রতি তার টান তাকে বারবার সেখানে নিয়ে আসতো, আর সেই সময়টাকে বারবার বুঝিয়ে দিত খোকার অযত্ন হচ্ছে। তাই সে খোকাকে নিয়ে যেতে চেয়েছিল। সে ভেবেছিল খোকা তাকে দেখলে খুব খুশি হবে, কিন্তু সে জানতো না যে খোকা আসলে তাকে ভয় পায়। সে ভাবতো মাধব আর চাঁপাই ইচ্ছে করে তাকে আটকে রেখেছে। যখন সে গোটা ব্যাপারটা বুঝতে পারল, তখন সে আর কিছুই করতে চাইল না, সেইখান থেকে চলে গেল। তবে পুরোপুরি চলে গিয়েছিল কি না সেই বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি। কেন? এর পরেও কি আপনি তাকে দেখেছিলেন সেখানে? এরপরে কয়েকটা দিন আমি সেই বাড়িতেই ছিলাম। একদিন সকালে মাধব আমায় ডেকে বলল, সাধু বাবা, কাল রাতেও সে এসেছিল। মালতী এসেছিল কাল রাতে। কাল রাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। দেখি মাথার কাছে কে যেন দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি ধরপড় করে উঠতে যাব, মালতী বলে উঠল, ভয় পেও না, আমি তোমাদের আর কোনো ক্ষতি করব না। আমি খোকাকে নিয়ে যেতেও চাইব না, শুধু শুধু মাঝে মাঝে খোকাকে দেখতে আসব। দয়া করে তুমি আমায় আটকিও না। কেন কেন এভাবে আমাদের ছেড়ে চলে গেলে বলো তো? সব তো ভালোই ছিল। কি দোষ ছিল বলো তো আমাদের? না না না, কিচ্ছু মনে নেই। কোথা থেকে যে কি হয়ে গেল। তবে তবে তোমাদের আমি আর বিরক্ত করব না। মাঝে মাঝে এসে দেখে যাব, আর তোমাদের আশেপাশে আমি সব সময় থাকবো। মালতী, আমি জানি খোকা সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসত, আর এখনো তোমাকে ভালোবাসে। তাই খোকার সামনে তোমার এই বিভৎস রূপ আর দেখিও না, যাতে খোকা তোমায় ভয় পায়। আমি চাই খোকা তোমায় সব সময় মনে রাখুক, ও তোমায় ভালোবাসুক। একটু পরে সে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। তবে মিলিয়ে যাওয়ার আগে একটা কান্নার শব্দ আমি শুনতে পেয়েছিলাম। কেন এমন হলো বলুন তো সাধু বাবা? কেন কেন মালতী এভাবে চলে গেল? কেন সবকিছু এভাবে? আমি এগিয়ে গিয়ে মাধবের কাঁধের উপর একটা হাত রেখে বললাম, এতে তোমাদের কোনো দোষ নেই, বুঝলে? আসলে সবকিছুই পূর্ব নির্ধারিত। যখন যা হবার তখন তাই হবে, এতে আমাদের কোনো হাত নেই। এই যে আমি আজ তোমাদের বাড়িতে এসেছি, তা পূর্ব নির্ধারিত না হলে ওই সময় ওখানে আমি যাব কেন? আর ওখানে থাকার তো আমার কোনো কথাই ছিল না। এই গ্রামে আমার বিশ্রাম নেবার কথা ছিল না।
কিন্তু হঠাৎ করে মাথাটা সামান্য ঘুরে ওঠায় আমি ওখানে থেমেছিলাম, আর তাই তুমি আমার দেখা পেলে। সাধু বাবা, আরেকটা খুশির খবর আছে। আমাদের পরিবারে নতুন মানুষ আসতে চলেছে। চাপা গর্ভবতী হয়েছে। আবার খুশির দিন আসছে। মাধবের মুখের কথা শুনে আমি বড় খুশি হয়েছিলাম। তারপর ওখান থেকে আমি গ্রামে ফিরে আসি। তবে আমি ভেবেছিলাম সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু না, ঠিক হলো না। এবার আমায় গ্রামে কয়েকদিন থাকতে হয়েছিল। একদিন দুপুরবেলা নিজের বাড়িতে বসে আছি, এমন সময় উস্কো খুস্কো চুল, চোখের দৃষ্টি ফ্যাকাশে, চেহারা শুকিয়ে গেছে, এমন অবস্থায় মাধব আমার বাড়িতে এসে উপস্থিত। আমি বললাম, এ কি মাধব, তোমার এই অবস্থা হলো কি করে? আপনি বলেছিলেন না সাধু বাবা, যে সবকিছু আগে থেকে নির্ধারিত, সবকিছু ঠিক করা আছে, তাতে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কেন, কি হয়েছে? মাধবের চোখের কোণ দিয়ে জল নেমে এলো। সে প্রথমে কিছু বলতে পারল না, তারপর বলল, মাত্র 3 দিন আগে আমার বউ চাপা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেছে সাধু বাবা। কর্ম কাউকে বাঁচাতে পারেনি। তবে এটুকুতেই শেষ নয়। তারপর দিন সকালে মাত্র একদিনের প্রবল ম্যালেরিয়া ধরা পড়ে আমার খোকাটাও শেষ হয়ে গেল। কবিরাজ ডাকলাম, ওষুধপত্র চললো। রাতের বেলা মালতীকে তার শিয়রের কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি প্রথমে ভেবেছিলাম মালতী এই কাজ করছে, তাকে যা মুখে এলো তাই বললাম। মালতী কাঁদতে কাঁদতে জানালা দিয়ে চলে গেল। সে কিছুই করেনি, সে এমনটা চায় না। গোটা রাত আমি তার বিছানার কাছে বসে রইলাম, কিন্তু খোকা আমার বাঁচল না। কেন সাধু বাবা, কেন আমার ভাগ্যে ওটা লেগেছিল? কেন খোকা? কথা শেষ করে মাধব আমার সামনে দাওয়ার ওপর লুটিয়ে পড়ে হাউ মাউ করে কাঁদছে। আমার মনে তখন এমন একটা ব্যাপার চলছিল যে আমি মাধবকে বলে বোঝাতে পারলাম না। বারবার ইচ্ছে হচ্ছিল মাধবকে দাওয়া থেকে তুলে সান্ত্বনা দিই, কিন্তু তবুও মনের ভেতরে কেউ যেন বলে উঠছিল, তারানাথ সান্ত্বনা দিও না, সবসময় সান্ত্বনা দিতে নেই, কাঁদলে মনের ভেতরটা হালকা হয়ে যাবে। আমার দাওয়ার কাছে বসে হাউ মাউ করে কেঁদে চলল মাধব। তার কান্না শুনে ঘরের ভেতর থেকে আমার মা বেরিয়ে এলো। মাকে হাত তুলে থামিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। এমন ভাবে উঠে মাধব চোখ মুছে
আমার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে গেল। কয়েকদিন পর যখন গ্রাম ছেড়ে রওনা হয়েছিলাম, তখন মাধবের বাড়িতে গিয়েছিলাম একবার। দেখি সে আবার আগের মতোই শান্ত হয়ে গেছে। মাঠের কাজ করে বাড়ি ফিরে নিজের হাতে রান্না করে। তাকে খোকার কথা আর চাঁপার কথা বলতেই সে হেসে বলল, কি আর বলবো বলুন তো সাধু বাবা, সবই যখন কপালের লিখন, তাতে আমাদের কোনো হাত নেই। তাহলে আর কষ্ট পেয়ে কি হবে? তাদের মতো আমিও তো আর চলে যেতে পারি না, আমায় থাকতে হয়। খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল মাধবের জন্য। তারপর সে যে কথাটা বলল, তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সে বলল, ওরা সবাই তো আসে সাধু বাবা, রাত হলে খোকা আসে, মালতী আসে, চাপা আসে। আমি ভালোই আছি বাবা। আপনি কোথায় চললেন? আবার পথে পথে বেরিয়ে পড়লেন নাকি? কথা শেষ করে তারানাথ অবাক হয়ে তাকিয়ে রইল যেন আকাশের দিকে। তারপর নিজেই বলল, মাধব যদি সত্যি কথাই আমায় বলে থাকে, তাহলে তার সাথে যারা দেখা করতে আসে তারা কেউ তো আর এই জগতের মানুষ নয়। তারা সবাই মৃত, অশরীরী। আর যদি মাধব মিথ্যে কথা বলে থাকে, তাহলে না, তার চোখের দিকে তাকিয়ে তো আমার মনে হলো না। তাহলে আসল সত্যিটা কি ছিল? তারানাথের করা প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল না। আমরা উঠে পড়লাম, কারণ বের হওয়ার সময় হয়েছে। আকাশের অবস্থা যেমন ছিল এখন তেমন নয়। একটু পরেই বৃষ্টি শুরু হবে। কিশোরী উঠতে উঠতে শেষবারের মতো বলল, ঠিকই বলেছিলেন ঠাকুর মশাই। মাধবের বড় দুঃখ হয়েছিল, আর সেই দুঃখ বোধ হয় তার মাথায় কোনো বিকৃতি এনে দিয়েছিল। এমনটা হতে পারে নাকি? তারানাথ এমনভাবে সম্মতি জানালো যে কিশোরীর কথাটা সত্যিও হতে পারে, আবার মিথ্যেও হতে পারে।